5ই ফেব্রুয়ারি 2024 বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা গুমদুমে মায়ানমারের ছোড়া মর্টার হামলায় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মায়ানমারের সেনাবাহিনী সারা দেশে বিদ্রোহী জনগোষ্ঠীর সাথে যুদ্ধে লিপ্ত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং মায়ানমারের সম্পর্ক নিয়ে। কেন মায়ানমার সীমান্ত এলাকায় সবসময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায়, এসব জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো টপিকে ফেরত আসা যাক। বাংলাদেশ এবং মায়ানমারের এই সমস্যাকে বোঝার জন্য আগে বোঝা যাক বাংলাদেশ এবং মায়ানমারের ভৌগোলিক অবস্থানকে। বাংলাদেশ এবং মায়ানমার দুটি প্রতিবেশী রাষ্ট্র এবং এই রাষ্ট্র দুটি নিজেদের মধ্যে বিশাল একটা লম্বা বর্ডার শেয়ার করে, যার দৈর্ঘ্য প্রায় 271 কিলোমিটার। আর এই দুই দেশের মধ্যে রয়েছে 56 কিলোমিটার দৈর্ঘ্য নাফ নদী। এই নদীপথ দিয়ে মায়ানমার বিভিন্ন সময় মাদক, অস্ত্র চোরাচালান এবং মানব পাচার সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে। আর এই মাদকের একটা বিশাল অংশ ঢুকে পড়ে বাংলাদেশে। বিভিন্ন সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সাথে সংঘর্ষ সৃষ্টি এটি একটি পুরানো সমস্যা। এছাড়া বিভিন্ন সময় বাংলাদেশের রোহিঙ্গাদের ঢুকে পড়া একটি বড় সমস্যা। 1978 সালে মায়ানমার সেনাবাহিনী অপারেশন নাগামিন চালায়। হাজার হাজার রোহিঙ্গাকে রাখাইন থেকে তাড়ানো হয়। তখন প্রায় 2 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর 1991 থেকে 1992 সালে মায়ানমার সেনাবাহিনী আবারও দমন অভিযান চালায়। তখন প্রায় 2.5 লাখ রোহিঙ্গা আবারও বাংলাদেশে ঢুকে পড়ে। এছাড়া 2016 সালেও সীমান্তে সহিংসতা এবং ছোটখাটো সেনা অভিযান চালানো হয় এবং এবারেও কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। এরপর 2017 সালের 25শে আগস্ট মায়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে বড় ধরনের সামরিক অভিযান চালায়। এই অভিযানে প্রায় 7 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে পালিয়ে আসে। জাতিসংঘ একে একটা জাতিগত নিধন হিসেবে বর্ণনা করে। বর্তমানে কেবল কক্সবাজারই 10 থেকে 12 লাখ রোহিঙ্গা অবস্থান করছে। বাংলাদেশ ক্রমাগত চাপ দিয়ে আসছে মায়ানমার সরকারকে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর জন্য। আর এ কারণেই মায়ানমার সবসময় সীমান্তকে উত্তেজনাপূর্ণ করে রাখতে চায়। সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে রাখতে পারলে রোহিঙ্গা ইস্যুকে ধামাচাপা দিয়ে রাখা সম্ভব। আর এ কারণেই কিছুদিন পর পর মায়ানমার একটা ঝামেলা সৃষ্টি করে। এছাড়া মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতিও খুব একটা ভালো না। 2021 সালের সেনা অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানোর পর শাসনভার হাতে নেয় সেনাবাহিনী এবং এরপর থেকেই মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে সেনাবাহিনীর যুদ্ধ চলছে, যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। এখানে মায়ানমার সরকার চায় বাংলাদেশের সাথে একটা উত্তেজনাপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে মায়ানমারের জনগণের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে। সাম্প্রতিক কয়েক বছর ধরে মায়ানমার সেনাবাহিনী আরাকান আর্মির সাথে লড়াই করছে। এই গৃহযুদ্ধ আরও অনেক তীব্র হয়েছে। আরাকান আর্মি মায়ানমারের অনেকগুলো সীমান্ত পোস্ট দখল করে নিয়েছে। তাদের এই গৃহযুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। কক্সবাজার, বান্দরবন সীমান্ত এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। তবে এই পরিস্থিতি বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সমাধানেরই চেষ্টা করছে। বাংলাদেশ কূটনৈতিকভাবে সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। যখনই মায়ানমারের গুলি বা মর্টার শেল বাংলাদেশের সীমান্তে এসে পড়ে, তখন বাংলাদেশে অবস্থানকারী মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বলে দেওয়া হয়েছে বাংলাদেশ যুদ্ধ চায় না, কেবলই শান্তি চায়। সীমান্তে উত্তেজনা বাড়লে বিজিবি ও বিজিপি এর মধ্যে পতাকা বৈঠক হয়। এখানে বলে রাখি, বিজিপি মানে হলো মায়ানমার বর্ডার গার্ড পুলিশ। এসব বৈঠকে গোলাগুলি না করার ও সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার জন্য আহ্বান জানানো হয়। বাংলাদেশ একাধিকবার জাতিসংঘের বিষয়টিকে তুলেছে, বিশেষ করে রোহিঙ্গা সংকট ও সীমান্তে গোলাগুলির বিষয়গুলোকে। বাংলাদেশ প্রতিরোধ না করে আত্মরক্ষামূলক কৌশল নিচ্ছে। বিজিবি পাল্টা আক্রমণ না করে বরং সীমান্তে টহল বাড়াচ্ছে এবং শরণার্থীদের নিরাপদে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও উস্কানি এড়িয়ে চলছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজেপির এই আত্মরক্ষামূলক কৌশলের কারণ কি? আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। যাই হোক, টপিকে ফিরে আসি। বাংলাদেশ এখানে আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলো চীন, জাপান, ভারত সহ বিভিন্ন বড় বড় শক্তিগুলোর কাছে কূটনৈতিকভাবে সাহায্যের জন্য আবেদন করেছে, যাতে তারা মায়ানমারকে চাপ দেয়। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে দেখা যায় চীন মায়ানমারের সবচেয়ে বড় সহযোগী। চীন তাদের বিভিন্নভাবে সাহায্য করে,
মায়ানমারের অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন সহ সবকিছু চীনের সহায়তায় এসেছে। রাখাইন রাজ্যে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বন্দর বানাচ্ছে। চীনের গ্যাস পাইপলাইন রাখাইন দিয়ে যায়। এছাড়া চীন বাংলাদেশকেও বড় পরিমাণে অস্ত্র দেয় এবং বিভিন্ন ধরনের উন্নয়ন সহযোগী। ফলে চীন অবশ্যই চাইবে না দুই দেশের মধ্যে উত্তেজনা বেশি বাড়ে। তারা দুই দেশকেই একই সাথে ব্যালেন্স করে, কিন্তু মায়ানমারের দিকে একটু বেশিই ঝুঁকে থাকে, এটা বলাই যায়। অন্যদিকে ভারত কখনোই চাইবে না বাংলাদেশ মায়ানমারের উত্তেজনা বাড়ুক, কারণ বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব ভারতের উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলোর উপর পড়বে এবং উত্তর পূর্ব ভারতের উপর রোহিঙ্গা প্রবাহ বাড়বে। কিন্তু এরপরও যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় বা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তা হবে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। নতুন করে যুদ্ধ বাড়লে রোহিঙ্গা ও সীমান্তের সাধারণ মানুষ বাংলাদেশে ঢুকে পড়বে। এতে শুধু বাংলাদেশ নয়, ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মানবিক চাপ বাড়বে। কক্সবাজার ও টেকনাফ বিশ্বের অন্যতম বড় ইয়াবা পাচার রুট। সংঘাত চলতে থাকলে মাদক ও অবৈধ অস্ত্র পাচার আরও বাড়বে, যা বাংলাদেশ, ভারত এমনকি পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মায়ানমারে চীন ও ভারত দুই দেশেই ব্যাপক বিনিয়োগ করেছে। যদি সীমান্ত অস্থিতিশীল হয়, তাহলে চীন ও ভারতের প্রতিদ্বন্দ্বিতাকে আরো তীব্র করে তুলবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য খুবই খারাপ প্রভাব ফেলবে। আর এর সবকিছুর কারণে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা এবং সীমান্ত নিরাপত্তায় চাপ পড়বে এবং বাংলাদেশ দুর্বল হয়ে পড়বে। আর যদি বাংলাদেশ দুর্বল হয়, গোটা বঙ্গোপসাগর এবং পুরো দক্ষিণ এশিয়ার মেরিটাইম সিকিউরিটি হুমকির মুখে পড়বে। সুতরাং এক কথায় বলা যায়, মায়ানমার বাংলাদেশ সংঘাত শুধু দুই দেশের মধ্যকার সমস্যা নয়, এটি পুরো দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলতে পারে। এ বিষয় নিয়ে আপনার মতামত ও প্রশ্ন নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।